বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করল সৌদি। মালদ্বীপে প্রবাসীদের সেবায় ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প। তিস্তার ন্যায্য হিস্সা দিতে ভারতকে বাধ্য করা হবে। গণশুনানিতে ক্রীড়া উপদেষ্টা। অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির মন্তব্য অপ্রত্যাশিত বলছে ঢাকা। অমানবিক অভিবাসী বিতরণে ভারতে বিক্ষোভ। ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ। পুলিশের ভয়ে চাকরি ছেড়ে বিপাকে বিদেশি শিক্ষার্থীরা। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে এই পদক্ষেপ বলছে রিয়াদ। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। 2014 সালে হজের সময় অতিরিক্ত ভিড় ও তীব্র গরমে 1000-এরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার আগে ভাগেই বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজযাত্রীর ভিড় ও নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মাল্টিপল ভিজিট ভিসা স্থগিতের এই সিদ্ধান্তকে সাময়িক বললেও কবে নাগাদ পুনরায় চালু হতে পারে তা বলেনি কর্তৃপক্ষ। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। ওই 14 দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও উমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। আসমাতুলি, নিউজ 24। প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা পৌঁছে দিতে মালদ্বীপ হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্প। ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের নেতৃত্বে হাই কমিশনের একটি প্রতিনিধি দল মালদ্বীপের আড্ডু সিটি ভ্রমণ করে এই ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পিং উদ্বোধন করেন। এ সময় স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান তিনি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পে মোবাইল ডিভাইসের মাধ্যমে 55টি ই-পাসপোর্ট, 12টি এমআরপি আবেদন এনরোলমেন্ট করা হয়। এছাড়াও 34 জন প্রবাসী বাংলাদেশিকে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। আড্ডু সিটি মেয়র আলী নিজার ক্যাম্প ভিজিট করেন এবং আগত প্রবাসীদের হাতে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তুলে দেন। এ সময় ভারপ্রাপ্ত হাই কমিশনার ক্যাম্পে আগত প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণ সহ স্থানীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানান। আমরা বিভিন্ন আইল্যান্ডে যে কনসুলার ও কল্যাণ সেবা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটির প্রেক্ষিতেই আমরা এখন মালদ্বীপের সর্বদক্ষিণে আড্ডু সিটিতে আমরা কনসুলার ক্যাম্প ও কল্যাণ ক্যাম্প সেটি আমরা করছি। 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। এই ধরনের ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে রেমিটেন্স যোদ্ধাদের দাপ্তরিক সমস্যার নিরসনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চুক্তি বাস্তবায়নের আগে দেশীয় ব্যবস্থাপনায় তিস্তা নদীর ভাঙন রোধ করা হবে। তিস্তা খনন মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গণশুনানিতে তারা এসব কথা বলেন। উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করে তিস্তার উপর। বহু বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও তা এখনো বন্দী লাল ফিতায়। রবিবার বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা পাড়ে আয়োজিত হয় গণশুনানি। এতে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সহ অনেকে। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, তিস্তা পাড়ের বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার।
তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে। আর কালক্ষেপণ না করে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তিস্তা পাড়ের লাখো মানুষ। ইতিপূর্বে অনেক সরকার এখানে এসে মিথ্যা আশ্বাস দিয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছেন, কিন্তু বাস্তবে দৃশ্যমান কিছুই নাই। যখন পানি লাগে তখন পানি পাওয়া যায় না। আমরা চাই যে তিস্তায় কৃষি জীবন নির্বাহের জন্য ভালোভাবে হয়। মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে এই এলাকার অনেক শিল্প কারখানা স্থাপিত হবে। তিস্তা খনন হলে কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন উত্তর জনপদের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনায় ভারতের নিন্দা জানানোর প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এই কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ীদের অবদান এবং ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন কানাডা ফেডারেল সরকারের মিনিস্টার ফর স্মল বিজনেস রিচি ভালডেজ। তিনি বলেন, কানাডার অর্থনীতিতে বাংলাদেশি কমিউনিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুদ্র ব্যবসায় যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে সচেতন কানাডা সরকার। তিনি ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণে ট্রুডো সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এতে বিশেষ অতিথি ছিলেন সালমা জাহিদ এমপি। পরে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাজ্যে দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্সের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহাম্মদ নুরুল গাফফার প্রেসিডেন্ট এবং মোহাম্মদ মুনশাদ হাবিব চৌধুরী জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। গেল 7 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ভেন্যুতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুবের আক্তারের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি স্যার আখলাক চৌধুরী, ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি, ব্যারিস্টার সুলতানা তাফাদার কেসি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রফিক হায়দার। যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হল চতুর্থ কোরআন রিভিশন ডে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মাত্র 5 ঘন্টায় নির্ভুল উচ্চারণে কোরআন রিভিশন করে রেকর্ড সৃষ্টি করেছেন মাইল্যান্ডের মাজাহিরুল উলুম মাদ্রাসার মেধাবী ছাত্র তানভীরুল ইসলাম। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ রনি। গেল 8 ফেব্রুয়ারি ইস্ট লন্ডন মসজিদ আয়োজিত চতুর্থ কোরআন রিভিশন ডে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের কোরআনের হাফিজদের উপস্থিতিতে ইস্ট লন্ডন মসজিদ পরিণত হয় এক মিলন মেলায়। দিনব্যাপী মসজিদ জুড়ে শোনা যায় পবিত্র কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি। 200 হাফিজ জামায়াত হয়েছিলেন ওই মসজিদে। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা সারাদিন কোরআন তেলাওয়াত করেন এবং শিক্ষকগণ তাদের তেলাওয়াত শোনেন। প্রতিযোগিতায় মাত্র 5 ঘন্টায় নির্ভুল উচ্চারণে পবিত্র কোরআনের রিভিশন শেষ করে রেকর্ড সৃষ্টি করেন মাইল্যান্ডের মাজাহিরুল উলুম মাদ্রাসার মেধাবী ছাত্র তানভীরুল ইসলাম। Alhamdulillah, I've completed a whole khatma of the Quran in 5 hours with 0 mistakes, alhamdulillah, with the shukr of Allah, and I'm very proud of myself, I'm very happy, alhamdulillah, I'm very content with myself. 15 বছরের তানভীরের প্রত্যেক নিবাস সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি মাওলানা মহিবুল ইসলামের ছেলে। এশার নামাজ শেষে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানের। অতিথিরা অংশগ্রহণকারী হাফিজদের হাতে সার্টিফিকেট ও উপহার বাক্স তুলে দেন।
2022 সালে 13 ফেব্রুয়ারি ইস্ট লন্ডন মসজিদে প্রথমবারের মতো কোরআন রিভিশন দিবস অনুষ্ঠিত হয়। ওই বছর 120 জন কোরআন হাফেজ ও 50 জন শিক্ষক অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নিয়মিত হয়ে আসছে কোরআন রিভিশন দিবস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সম্প্রতি ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে পদ প্রত্যাশীরা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল হোসেন খোকন সহ দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ বাড়িয়েছেন সাংগঠনিক কর্মকাণ্ড। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের পাশাপাশি প্রবাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফ্রান্সে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলার সাবেক ছাত্রদল নেতা ও মোহাম্মদ রনি মুন্সি এবং রাকিবুল হাসান রয়েলের উদ্যোগে চা চক্রের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমদ, মোহাম্মদ শাহিন মৃধা, আহমদ মালেক সহ অনেকেই। আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গত শুক্রবার এক নির্বাহী আদেশে বিস্তারিত তুলে ধরেন তিনি। নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে সে দেশের কিছু শ্বেতাঙ্গ নাগরিকের অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের শাস্তিস্বরূপ দেশটিকে সব ধরনের ত্রাণ ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দেন তিনি। তবে শ্বেতাঙ্গ কৃষকদের উপর সমন্বিত হামলা চালানোর অভিযোগ নাকচ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। জানায়, নয়া ভূমি আইন নিয়ে ট্রাম্প প্রশাসনের বর্ণনা ভুল তথ্যে ভরা ও বিকৃত। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠন। দক্ষিণ আফ্রিকার মোট 6 কোটি 20 লাখ জনসংখ্যার প্রায় 7% শ্বেতাঙ্গ। আবার স্বাগত প্রবাসী সংবাদে। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে সহস্রাধিক অপরাধীকে আটক করা হয়েছে। সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিব জানান, বিশেষ অভিযানে সরাসরি অ্যাকশনে থাকছে যৌথ বাহিনী, আর এতে গুরুত্ব পাবে মানবাধিকার। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে তারা গ্রেপ্তার হবে। অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অপারেশন ডেভিল হান্টে শুধু গাজীপুর থেকেই রোববার দুপুর পর্যন্ত 82 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের 16 জন পতিত সরকারের মন্ত্রীর বাড়িতে সশস্ত্র অবস্থায় সরাসরি হামলা করে ছাত্রদের উপর, এমনটি জানিয়েছেন জিএমপি কমিশনার। তারা যখন হুমকি দেয়, তারা মৃত্যুর হুমকি দেয়, জনগণকে না ঘুমানোর হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। শিক্ষার্থীদের উপর হামলায় রবিবারও বিক্ষোভ ছিল ছাত্র জনতার। জড়িতদের দ্রুত বিচারের দাবিতে চন্দ্রায় ফ্লাইওভারের নিচে বিক্ষোভ করে তারা। এদিকে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে রোববার আনুষ্ঠানিক ব্রিফিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব জানান, বিশেষ অভিযানে সরাসরি অ্যাকশনে থাকছে যৌথ বাহিনী, এতে গুরুত্ব পাবে মানবাধিকার। একত্রে সবাই বলবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। এছাড়া রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অভিযানে টার্গেট ডেভিলরা। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান উপদেষ্টা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সকল বাহিনীর সমন্বয়ে কাজ শুরু করেছে কমান্ড সেন্টার। এখানে তারা কুইক রেসপন্স করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। কমান্ড সেন্টারটা এটা একটা সমন্বয় করবে হোম মিনিস্ট্রির, এখানে সবাই এটা এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। রোববার বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে মির্জা ফখরুলের সঙ্গে ঢাকায় ফিরেছেন
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির নেতারা জানান তাদের এই সফর সফল হয়েছে। দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হবে বলেন বিএনপির নেতারা। গাজীপুরের দাক্ষিণখান এলাকায় এখন শুনশান নীরবতা। যৌথ বাহিনীর অপারেশনকে অনেকে স্বাগত জানালেও এলাকায় বিরাজ করছে আতঙ্ক। অনেক বাড়িতেই ঝুলছে তালা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনায় জেএমপি সদর থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। রাস্তাঘাটে নেই তেমন লোকজন, চারদিকে শুনশান নীরবতা। গেল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো দাক্ষিণখান এলাকায়। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা, ফলে এখানকার বেশিরভাগ বাড়ি পুরুষ শূন্য। অন্য জায়গা থাউন লাগে, দিন হয়েছে অনেক দুপুর হয়েছে যাইছি আয়া অনেক গোসুমসু করে আবার যাওয়ান লাগবো কা রাইতে হলে আতঙ্কের ভিতরে থাউন যায় না। মানুষের নিরাপত্তার জন্য যে ঘরে ঘুমাইতে পারতেছে না, নারী পুরুষ সমানে পলায় পলায় থাকতেছে জানের ভয়ে, বুঝছেন। স্থানীয়দের অভিযোগ, ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। শনিবার ভোর থেকেই এলাকা ছাড়তে শুরু করেন অনেকে। প্রশাসন পুলিশে আমার ছেলে লয়ে গেছে, আমার 2 ছেলে নিচে, আমার বোন নিচে, ওরা আমাকে পাইলে তো নিবো। মানুষ তো আতঙ্কে পুলিশে আসার পর থেকে এখন আর মানুষ নেই। যারে পাইতেছে তারা ধরে নিয়ে যেতেছে এবং কি অফিসের কার্ড দেখানোর পরেও তারা ধরে নিয়ে যেতেছে। এদিকে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গাজীপুর জেলা, মহানগর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। যদিও রোববার সকাল থেকে গাজীপুরের কোথাও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কিংবা অভিযানের চিত্র দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে তাতে আপত্তি জানাবে বিএনপি, এমনটি বলেছেন বিএনপি নেতারা। রোববার বিকালে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তারা। বিএনপি নেতারা জানান আগামী জাতীয় নির্বাচন আয়োজনে মে-জুনের মধ্যেই ইসি প্রস্তুত হবে। নির্বাচন নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন দলটির নেতারা। চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন চাই দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দাবি আদায়ে মাঠেও নামছে দলটি। সারা দেশে 64টি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে দলটির স্থায়ী কমিটির বৈঠকে। লক্ষ্য দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি আদায়ে জনমত গড়ে তোলা। মাঠে নামার আগে ভোট আয়োজনে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত তা জানতে রোববার ইসিতে বিএনপির প্রতিনিধিরা। এএমএম নাসির উদ্দিনের কমিশনের সঙ্গে এটাই বিএনপির প্রথম বৈঠক। বৈঠকের পর গণমাধ্যমের সামনে বিএনপি নেতারা জানান কি আলাপ হলো নির্বাচন ভবনে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা ই করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এর আগে রোববার সকালে একটি অনুষ্ঠানে সিইসি বলেন রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণেই ইসির এত বদনাম। ইসি রাজনীতিতে ঢুকতে চায় না। আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন। সিইসি বলেন নির্বাচন কমিশনের উপর রাজনীতিবিদদের প্রভাব বন্ধ না হলে আবারও সেই পুরনো চিত্রই ফিরে আসবে, তাই প্রয়োজন সবার সহযোগিতা। সজল দাস, নিউজ 24, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে নির্বাচনের গণহত্যা হবে, তাই মৌলিক কিছু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ, সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। সত্যিকারের ডেভিলটা যদি হান্ট হয়, কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া।
নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে পালানোর পথ খুঁজে পাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। আজকে যারা এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে, নানা ধরনের উস্কানি দিচ্ছে না, তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের পশু আনেছে, ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে। একজন তো পালাইছে কাপড় চলে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে বলে মনে করি। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত প্রবাসের সংবাদে। বিপিএল এর শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে হট্টগোলের জন্য দুঃখ প্রকাশ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতির জন্য নিজের ফেসবুক পেজে এই দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বরিশালবাসীর সমর্থন, ভালোবাসা ও দোয়া থাকলে আবার দেখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তামিম। I also apologize আপনাদের সবার কাছ থেকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সাথে খুব বেশি টাইম আমরা স্পেন্ড করতে পারিনি। আশা করব আপনারা জিনিসটা বুঝবেন। তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না, বিকজ স্টেজে যখন আমরা উঠি ওখানে প্রচন্ড পরিমাণ মানুষজন ছিল, সবাই স্টেজে উপরে উঠে যাচ্ছিল। তো প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হচ্ছিল যে বাসটা ঘুরে চলে যায়, বাট এতগুলা মানুষ আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন, এই জিনিসটা আমরা করতে পারতাম না। আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।